হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 16 নম্বর পর্ব, অর্থাৎ শেষ পর্ব। এর আগের প্রথম 15টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো এই ভিডিও দেখার আগে দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম দোহি তার অতীত ফিরে পেয়ে যখন গুয়ানের কাছে যাওয়ার জন্য গাড়ি বের করতে যায় তখন সোকমিন তাকে কিডন্যাপ করে। তো দোহিকে বাঁচাতে গুয়ান তার কাছে চলে আসে। সে তো রাগে সোকমিনকে মেরে ফেলতে চায়, কিন্তু দোহি তাকে এমনটা করতে নিষেধ করে। আর এই সুযোগে সোকমিন তাদের দিকে শুট করলে দোহি গুয়ানকে বাঁচাতে গুলির সামনে এসে দাঁড়ায়। এর ফলে সে মারা যায়। এখানে আমরা দেখি গুয়ানের ম্যানুয়াল বইতে যদিও সতর্ক করা ছিল যে সে কাউকে বাঁচালে সে নিজে, তবুও সে সবের পরোয়া না করে সে দোহিকে বাঁচায়। ফলাফলস্বরূপ গুয়ান ধীরে ধীরে গায়েব হয়ে যায়। তো গুয়ানের মৃত্যুতে পার্ক, মিস শিন, গাইয়ং এবং সকুন সকলেই খুবই ভেঙে পড়ে। এমনকি পরিণতি জানার পরও তার এমন সিদ্ধান্ত নিতে দেখে ঈশ্বররূপে সেই মহিলাটিও কেঁদে ফেলে। আর গুয়ান যেহেতু শেষ হয়ে গেছে তাই কন্ট্রাক্টের সমস্ত ঘড়ি থেমে যায়। এদিকে আমরা সোকমিনকে পুলিশ স্টেশনে দেখতে পাই তার হাত এবং মুখে ব্যান্ডেজ দেওয়া অবস্থায়। কারণ আমরা তো দেখেছিলাম দোহিকে শুট করার পর সোকমিন যখন দ্বিতীয়বার গুয়ানের দিকে শুট করতে গেছিল তখন গুয়ান তার পাওয়ার দিয়ে বন্দুকটি ব্লাস্ট করে দিয়েছিল, যার কারণে সে আহত হয়ে জ্ঞান হারায়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তো সোকমিন জেলের মধ্যে বসে বলতে থাকে, আমি পেরেছি, দুজনকে না মারতে পারলেও আমি তোমাদের বরবাদ করে দিয়েছি। এদিকে গুয়ানকে হারিয়ে দোহি তো পাগল প্রায় অবস্থা। সে সারাদিন রুমে দরজা বন্ধ করে শুধু গুয়ানের কথাই ভাবতে থাকে। সকুন ও মিস শিন আসে তাকে দেখতে। দোহি তাদেরকে বলে, এসবের জন্য আমিই দায়ী। ও যদি আমাকে না বাঁচাতো তাহলে আজও বেঁচে থাকতো। এসব বিভিন্ন চিন্তা করে সে খুবই ভেঙে পড়ে। তো দোহিকে আমরা এরপর হসপিটালে ভর্তি অবস্থায় দেখতে পাই। মানে বুঝতে তো পারছেন, সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর সে এদিক সেদিক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে আজ হলো ক্রিসমাস ডে। সে তখন বাড়ি গিয়ে রেডি হয়ে চলে যায় সেই সমুদ্র তীরে যেখানে গুয়ানের সাথে সে প্রথম এসেছিল। দোহি সেখানে দাঁড়িয়ে মনমরা হয়ে বলতে থাকে, মেরি ক্রিসমাস জংগুয়ান। এই ক্রিসমাস আমি তোমার সাথে কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো চলে গেলে। প্লিজ আমার কাছে ফিরে এসো। এদিকে তখন আমাদের সেই ঈশ্বররূপী মহিলাটিকে এক ঝলক দেখানো হয়, যে কিনা দোহির সব কথাই শুনতে পারছিল। দোহিকে এত কষ্ট পেতে দেখে তার মন নরম হয় এবং কন্ট্রাক্টের সেই ঘড়িগুলো তখন আবার চলতে শুরু করে। এদিকে দোহি ওইসব বলার পর সমুদ্রের একটি ঢেউয়ের ঝাপটা তার গায়ে লাগতে যায়, কিন্তু গায়ে লাগার আগেই আমরা সময়কে থেমে যেতে দেখি। সে তখন পিছনে তাকে দেখতে পাই গুয়ান দাঁড়িয়ে আছে। মানে ঈশ্বর তার প্রতি দয়া করে আবার গুয়ানকে তার কাছে ফিরিয়ে দিল। দোহি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তারা দুইজন তখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো এরপর দেখা যায় গুয়ান ঈশ্বরের কাছে গিয়ে তাকে অনেক ধন্যবাদ দেয়। ঈশ্বর বলে, তুমি আমার সাথে একবার বাজি ধরেছিলে মনে আছে, যে তোমার ট্যাটু যদি ফিরে পাও এবং দোহিও যদি বেঁচে যায় তাহলে তুমি জিতে যাবে। সত্যি তুমি সেই বাজিতে জিতে গিয়েছিলে, তাই তার প্রতিদান স্বরূপ খুশি হয়ে আমি তোমাকে আবার দোহির কাছে ফিরিয়ে দিলাম। আর এমনিতেও ডেমন হিসেবে তো আমার একজনকে দরকার, তাই না? মানে আমরা বুঝতে পারি গুয়ান আবার আগের মতোই ডেমন হিসাবে ফিরে এসেছে। তো এরপর দেখা যায় ক্রিসমাস উপলক্ষে গুয়ান এবং দোহি মিলে একসাথে ক্রিসমাস ট্রি সাজায়। এরপর দোহি গুয়ানের কাছে জানতে চায় তার বাবা ঠিক কি কারণে কন্ট্যাক্ট করেছিল। গুয়ান তখন বলতে শুরু করে, যেখানে আমরা দেখি সে রাতে খুবই বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে গিয়ে প্রায় 12টি গাড়ি পরপর ধাক্কা লেগে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার মধ্যে একটি অ্যাম্বুলেন্সও ছিল। আর সেই অ্যাম্বুলেন্সে আমরা দোহির বাবা মাকে দেখতে পাই। দোহির মা তখন প্রেগনেন্ট ছিল, মানে দোহি তার গর্ভে ছিল। তো তাকে ডেলিভারির জন্য হাসপাতালে নেওয়ার জন্যই তারা রওনা হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে তারা আর হসপিটাল পর্যন্ত যেতে পারে না। তবুও দোহির বাবা অনেক কষ্টে তার স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে কাছাকাছি একটি হসপিটালে যায়। কিন্তু দুঃখের বিষয়, ওই অ্যাক্সিডেন্টের রোগীদের জন্য হসপিটালে একটা বেডও খালি ছিল না। ডাক্তাররা জানায় তাকে অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে। অত দূর হেঁটে হেঁটে যাওয়ার সময় দোহির মা আর এক পাও হাঁটতে পারে না, মানে তার ডেলিভারি করার সময় হয়ে যায়। কিন্তু এত রাতে বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তায় দোহির বাবা কি করবে বুঝতে পারে না। সে তখন চিৎকার করতে থাকে, কেউ যেন তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু আশেপাশে তখন কেউই ছিল না। তখন সেখানে এসে হাজির হয় গুয়ান। সে মা এবং সন্তানকে বাঁচানোর বিনিময়ে দোহির বাবার সাথে কন্ট্যাক্ট করার প্রস্তাব দেয়। দোহির বাবাও কন্ট্যাক্টের শর্ত মেনে তার স্ত্রী সন্তানকে বাঁচাতে বলে। তো সবটা শুনে দোহি গুয়ানের প্রতি খুশি হয় যে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে,
তোমার জন্যই কন্ট্রাক্টের সেই 10 বছর আমি বাবা মায়ের সাথে অনেক খুশিতে কাটিয়েছি, আর আজও আমি দ্বিতীয়বার জীবিত হয়েছি তোমারই কারণে। গুয়ানও তাকে বলে যে তুমি না থাকলে আমিও আজীবনের জন্য শেষ হয়ে যেতাম। এই বলে তারা একে অপরকে কিস করে, মানে তারা দুজনেই একে অপরের পরিপূরক বলা চলে। তো যাই হোক, পরের দিন গুয়ান ছানাল ফাউন্ডেশনে গেলে পার্ক এবং গায়ং এসে গুয়ান ফিরে আসার খুশিতে তাকে জড়ি ধরে কাঁদতে থাকে। এরপর দহিকে নিয়ে গুয়ান দহির অফিসে যায়। সেখানে মিস্টার হানরা সবাই গুয়ানকে দেখে অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশি হয়। তো অফিসে শকুন এসে তাদের সাথে দেখা করে। শকুন গুয়ানকে বারবার বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম না, দহিকে একা রেখে কোথাও গেলে আমি তোমাকে শেষ করে ফেলবো, আর যেন ওকে একা করে চলে যেতে না দেখি। তো যাই হোক, গুয়ানের পর চলে যায় নাম্বার 2 এর নতুন রেস্টুরেন্টে। সেখানে গুয়ানকে দেখে তারা সকলেই খুবই ইমোশনাল হয়ে যায়। এতদিন পর বসকে ফিরে আসতে দেখে তারা আনন্দের সাথে গুয়ানকে বিভিন্ন খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নোসোয়া খবর পায় বর্তমানে নাকি কোম্পানির সকলেই দহির পক্ষে চলে গেছে। সে তখন তার 2 ছেলে অস্টিন এবং জাস্টিনকে নিয়ে চলে যায় দহির অফিসে। সেখানে তাকে দেখে মনে হয় সে দহির সাথে লড়াই করতে এসেছে, কিন্তু দহিকে দেখা মাত্রই সে তার হাত ধরে সবকিছুর জন্য ক্ষমা চায়। মানে শোকমিন যেহেতু নেই, তাই সে দহিকে হাত করতে চায় যেন তার 2 ছেলে বড় হলে দহির কোম্পানিতেই তাদের যেন কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। দহি তো তার কাহিনী থেকে হাসতে থাকে। তো নোসোয়াকে দেখে দহির মনে পড়ে শোকমিনের কথা। সে তখন চলে যায় পুলিশ স্টেশনে তার সাথে দেখা করতে। দহিকে দেখে শোকমিন বলে, তোমার সবকিছু বরবাদ করার পরও তোমাকে খুশি খুশি লাগছে কেন? দহি বলে, তুমি কাউকে বরবাদ করতে পারোনি, কারণ গুয়ান ফিরে এসেছে আর আমিও এখনো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি যদি কাউকে বরবাদ করেই থাকো তাহলে তুমি তোমার নিজেকেই বরবাদ করেছো। এই বলে সে চলে আসে। দহির মুখ থেকে এসব শুনে শোকমিন রাগে চিৎকার করতে থাকে। সে বলে, জেল থেকে আমি বের হয়ে তোমাদের শেষ করব, তা সে যত বছরই লাগুক। কিন্তু সেই সময় তার পিছনে ম্যাডাম চু অর্থাৎ তার মাকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। বাস্তবে তো সে সেখানে ছিল না, কিন্তু শোকমিন তাকে দেখতে পারছিল, আর তাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর সম্ভবত এরপর সে পাগল হয়ে যায়। এদিকে আমরা গায়ংকে দেখি, সে তার প্র্যাকটিস সম্পন্ন হয়ে যাওয়ায় বাইরের দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিদায়কালে পার্ক এবং গুয়ান তার সাথে দেখা করে। গায়ং তাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় খুবই ইমোশনাল হয়ে যায়। আর পার্সোনালি আমার কাছে এই পুরো ড্রামাতে দহির থেকেও গায়ংকেই বেশি ভালো লাগতো, তাই তার চলে যাওয়ার দৃশ্য দেখে আমারও খুবই খারাপ লাগছিল। তো বিদেশ চলে যাওয়ার আগে গায়ং তার নিজের বাড়ি থেকে একবার ঘুরে আসে, যেখান থেকে গুয়ান তাকে নিয়ে গেছিল। তো সেখানে একটি পিচ্চি মেয়ে দৌড়ে তার কাছে আসে, যাকে তার বাবা মারতে গিয়ে আসছিল। ঠিক এমন দৃশ্যই কিন্তু তার ছোটবেলাতে হয়েছিল, আর তাকে যেমন গুয়ান বাঁচিয়েছিল তেমনি সেও মেয়েটিকে তার বাবার থেকে বাঁচায়। তার বাবাকে গায়ং শিশু নির্যাতনের অভিযোগে পুলিশে দেয়, আর মেয়েটির জন্য সে নতুন পোশাক কিনে এনে দেয়। এইসবের ফলে তার বাইরের দেশে যাওয়ার ফ্লাইট মিস হয়ে যায়। এরপর সে সম্ভবত সেই মেয়েটিকে নিয়েই অন্য কোথাও থাকার সিদ্ধান্ত নেয়। তো অন্যদিকে আমরা পার্কে দেখি সে আবারও হেলমেট পরে দহির অফিসে যায় মিস শিনের জন্য খাবার নিয়ে। পার্কে এতবার লুকিয়ে লুকিয়ে আসতে দেখে শেষমেশ শিন তাকে নিয়ে হানদের কাছে যায় আর বলে, শোনো সবাই, আমি এবং পার্ক আসলে একে অপরকে ভালোবাসি। কিন্তু তার এমন কথা শুনে হানরা কিন্তু মোটেও অবাক হয় না। তারা বলে, আমরা তো এটা আগে থেকেই জানি। শিন তো অবাক হয়ে যায়। সে বলে, তোমরা কিভাবে জানো? তখন আমাদের দেখানো হয় হানরা একটি জায়গায় বেড়াতে গেছিল, যেখানে কাপলরা তাদের বিভিন্ন ছবি দেওয়ালে টাঙিয়ে রাখতো। সেখানে তারা পার্ক এবং শিনের বেশ কিছু ছবি দেখতে পায়। শিন তাদের এমন কথা শুনে খুবই লজ্জায় পড়ে যায়, সাথে একটু হলেও রিল্যাক্স হয় যে এখন থেকে আর তাদেরকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। তো এরপর আমাদের 4 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে মিরে F&B কোম্পানির বর্তমান চেয়ারম্যান হয়েছে শোকুন। সে কোম্পানির চেয়েও কোম্পানিতে কাজ করা লোকদের কথা বেশি চিন্তা করবে বলে প্রতিশ্রুতি দেয়, যেমনটা দহির বাবা চেয়েছিল। তো যাই হোক, দহি এরপর দেখা করে সোই উসানের সাথে। সে তাকে জানায় শোকমিনকে আদালত ফাঁসির রায় দিয়েছে, ফলে তাকে নিয়ে আর দহির কোনো চিন্তা থাকলো না। এছাড়াও এখানে সে দহিকে এমন একটি কথা জানায় যা শুনে দহি চমকে যায়। সে বলে, ম্যাডাম জো নাকি ক্যান্সার আক্রান্ত ছিলেন। আসলে ড্রামার একদম প্রথম দিকে আমরা যেমনটা দেখেছিলাম, দহি যেন ব্লাইন্ড ডেটে যায়, সেজন্য ম্যাডাম জো তার চেক আপ না করানোর হুমকি দিত। এই চেক আপ ছিল মূলত তার ক্যান্সারেরই চেক আপ, যেটা দহি জানতো না। তো সে দহিকে এতবার বিয়ের কথা কেন বলতো এটা দহি এখন বুঝতে পারে, যে ম্যাডাম জো এর হাতে বেশি সময় ছিল না, তাই সে দহিকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাইতো। পরবর্তীতে আমরা তো দেখলামই, ক্যান্সারে মারা যাওয়ার আগেই শোকমিন তাকে মেরে দিল। তো সবকিছুর পর দহি এবং গুয়ান একটি পারফেক্ট সুখী স্বামী স্ত্রীর মতন সংসার করতে শুরু করে। এরপর তাদের সুন্দর কিছু মুহূর্ত দেখানোর মাধ্যমে এই পুরো ড্রামাটির সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, পার্সোনালি এই ড্রামাটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে ড্রামাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।
আর পরবর্তীতে কোন ড্রামার এক্সপ্লেন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমি জানি ড্রামাটি অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে আপলোড করেছি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের দেখার সুবিধার্থে পুরো ড্রামাটি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো অসাম মুভি বা ড্রামার কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।